ইভিএস পেডাগজি সেকেন্ড ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের বিষয়বস্তু হলো ইভিএস এর গুরুত্ব ও তার সংযুক্তি। তাহলে এটা কিন্তু তোমাদের ডাব্লিউবি টেটের জন্যই না, তার সঙ্গে বিহারের যেটা স্টেট আসছে, তারপর সিটেট এবং আপার প্রাইমারি টেট আর সিটেট পার্ট 2 এর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। পরিবেশবিদ্যার গুরুত্ব। তাহলে দেখো, পরিবেশবিদ্যার গুরুত্ব কি এটা আমাদেরকে শিশুদেরকে জানাতে হবে। তাহলে পৃথিবীতে যে বিভিন্ন মানুষ জীবজগৎ আছে, এগুলোকে তো সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ না করলে কিন্তু বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। তাহলে আমাদেরকে বাচ্চাদের শেখাতে হবে বা শিশুদের শেখাতে হবে যে পরিবেশটা কিভাবে উপযোগী হবে এবং এটা কিভাবে এর গুরুত্ব আমরা শিশুদের মধ্যে বুঝিয়ে দেবো, যাতে শিশুরা এই পরিবেশবিদ্যার ধারণা লাভ করতে পারে এবং পরবর্তীকালে তারা পরিবেশকে সংরক্ষণ করতে পারে। দেখো, এখানে বলেছে পৃথিবীকে মানুষের এবং অন্যান্য জীবের বসবাসের উপযোগী করে রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা পরিবেশ শিক্ষা ও সমন্বিত পরিবেশ শিক্ষার মাধ্যমে জানা যায়। পরিবেশ শিক্ষা ও সমন্বিত পরিবেশ শিক্ষার জ্ঞান পৃথিবীতে মানুষকে তার অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে। তাহলে পরিবেশবিদ্যার গুরুত্ব আমরা পড়ছি। দেখো, এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি আমরা যে পরিবেশবিদ্যার গুরুত্ব কি কি। দেখো, পৃথিবীতে পরিবেশের উৎপত্তি কীভাবে হয়েছে তার সম্পর্কে আমাকে জানতে হবে বা শিক্ষার্থীকে জানাতে হবে। তাহলে পরিবেশে কীভাবে উৎপত্তি হয়েছে, কীভাবে হাজার হাজার বছর আগে তো পরিবেশের উৎপত্তি হয়েছে, কীভাবে তা হয়েছে, বিভিন্ন যে হট ডাইলিউট টিউব। দেখো, এটা কিন্তু আবার জীবন বিজ্ঞানের একটা পার্ট। আবার পরের গুরুত্ব কি বলেছে, বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপকরণ পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে জানা। প্রাকৃতিক উপকরণ যেমন গাছপালা, নদী নালা, এগুলোর প্রাকৃতিক ব্যাপার। আর সাংস্কৃতিক মানে কি, মানুষ কিভাবে সংস্কৃতির মাধ্যমে এই পরিবেশের সঙ্গে জুড়েছে। যে সমাজ, যে আগের ক্লাসে আমরা করেছিলাম যে পরিবেশের একটা পার্ট হচ্ছে সামাজিক পরিবেশ, তো সামাজিক পরিবেশের মধ্যে সাংস্কৃতিক উপকরণটা পড়ছে। এবার তৃতীয় পয়েন্ট কি, বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ। এবার দেখো, পরিবেশ বিজ্ঞান বলে আলাদা করে যে আমরা সাবজেক্টটা পড়ছি বা ছাত্রদের পড়াচ্ছি, এই পরিবেশ বিজ্ঞান কিন্তু দেখো সব বিষয়ের একটা মিলিত রূপ। পরিবেশ বিজ্ঞানের মধ্যে আমরা যেমন ভৌত বিজ্ঞান পাই, যেমন জীবন বিজ্ঞান পাই, সেরকম ইতিহাস ভূগোলও কিন্তু পরিবেশবিদ্যার একটা পার্ট। দেখো, বিভিন্ন বাস্তুতন্ত্রের ধারণা লাভ, যেমন স্থলজ বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র। তাহলে বিভিন্ন বাস্তুতন্ত্রের ধারণা লাভ করতে হবে আমাদেরকে বা জানাতে হবে শিক্ষার্থীদের, যাতে করে তারা এই বাস্তুতন্ত্র ব্যাপারে জানতে পারে এবং তার সংরক্ষণের ব্যাপারেও তারা ভালোভাবে জানতে পারে। তারপর দেখো, বলেছে জীববৈচিত্র্য ও বাস্তব সংরক্ষণ সম্পর্কে আলোচনা। এবার জীববৈচিত্র্য, বাস্তব সংরক্ষণ। জীববৈচিত্র্য মানে কি, দেখো আমাদের পৃথিবীতে তো একা মানুষ নয়, অনেক জীব আছে। যে জীব, এমনও অনেক জীব আছে যে জীবগুলো পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা কি করব, ছাত্রদের বা শিক্ষার্থীদের জীববৈচিত্র্য সম্পর্কে জানাবো। বাস্তুতন্ত্র কীভাবে সংরক্ষণ করতে হয়, যাতে আমরা বাস্তুতন্ত্র সংরক্ষণ করি, বাস্তুতন্ত্রে আবর্জনা না ফেলি বা জলজ স্থানে আবর্জনা না ফেলি। যাতে দেখা গেলো কোথাও শিকার হচ্ছে, শিকার হয়ে বাঘের শিকার এত হয়ে গেছে, তার ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হতে পারে, সেটাও আমাদেরকে শিক্ষার্থীদের জানাতে হবে। তারপর দেখো, এবার কি বলেছে, পরিবেশ দূষণ, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিপর্যয় সম্পর্কে জানা। মানে দেখো, পরিবেশের ক্ষতি হচ্ছে তো দূষণের জন্য। পরিবেশের দূষণ হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ, এমনকি শব্দ দূষণ। এগুলো সব দূষণ এখন লেগেই আছে, আমাদের দূষণের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে। তাহলে এই দূষণ সম্পর্কে জানাতে হবে আমাদের শিক্ষার্থীদের। মানে এই বিষয় সম্পর্কে জানিয়ে ওদের জ্ঞানটাকে পরিপুষ্ট করতে হবে, যাতে করে ওরা এই দূষণ কম করে। দূষণ কীভাবে কম করা যায় এবং কীভাবে দূষণ ব্যতীত রেখে উন্নতি করা যায়, তা যাতে আমরা শিক্ষার্থীদের শেখাতে পারি, সেটা হচ্ছে পরিবেশ শিক্ষার গুরুত্ব। এবার জ্ঞান স্বাস্থ্য ও জনসাধারণ অধিকার সম্পর্কে সচেতন। দেখো, জনস্বাস্থ্য কি, যে মানুষের বিভিন্ন রোগ হয়, যেমন কিছুদিন আগে একটা করোনা রোগ এসেছিল, তো তার জন্য কি মানে মানুষ কিভাবে তার প্রতিকার করবে, বা বিভিন্ন রোগের যেমন কলেরা, টাইফয়েড, কীভাবে প্রতিকার করবে, কি কি মেনে চলবে যাতে তাদের এই রোগগুলো থেকে বেঁচে যায় তারা, সেই ব্যাপারে তাদের জানাতে হবে। জনসাধারণের অধিকার, এবার জনসাধারণের কী কী অধিকার আছে, যেমন এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ভিতরে চলে আসলো, জনসাধারণের অধিকার কী কী আছে। তারপর জনসাধারণ সেই অধিকারগুলো ঠিকমতো মানছে কিনা, বা জনসাধারণের দায়িত্বগুলো তারা ঠিকমতো পালন করছে কিনা, তাও আমাদেরকে জানাতে হবে শিক্ষার্থীদের।
দিতে হবে। বহুমুখী উন্নয়ন সম্পর্কে ধারণা, বহুমুখী উন্নয়ন বা এটাকে বহুতা উন্নয়নও বলে। দেখো বহুমুখী উন্নয়ন মানে কি, মানে বিভিন্ন দিকে যাতে আমরা উন্নতি করতে পারি, যাতে আমরা আমাদের নিজেকে টেকনোলজির দিক থেকে উন্নতিও করতে পারি, আবার এমন না হয় যে আমরা এটা করার জন্য প্রচুর পরিমাণে আমরা গাছ কেটে দিচ্ছি, কি পরিবেশ দূষণ করছি, বা প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি জ্বালাচ্ছি। এমন হতে পারে যে মানে এটা ব্যাপারটা বলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপার, যাতে সাস্টেনেবল ভাবে আমরা ডেভেলপমেন্ট করি, যাতে পরবর্তী প্রজন্মও ভালোভাবে থাকতে পারে। এবার দেখো বলে যে পরিবেশ কিভাবে পরিবর্তন করছে সে সম্পর্কে ধারণা। দেখো পরিবেশ তো প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এবার কোনো জায়গার পরিবেশ এখন দেখো জলবায়ু যেমন চেঞ্জ হচ্ছে, তো জলবায়ুর সঙ্গে সঙ্গে পরিবেশও চেঞ্জ হচ্ছে। প্রথমে আমাদের এই সময়টাতে মানে দুর্গাপূজার আগে আগে বৃষ্টি থেমে যেত, এখন দেখো এখনো বৃষ্টি কন্টিনিউয়াস চলছে, মানে কি জলবায়ু চেঞ্জ হচ্ছে। জলবায়ু চেঞ্জ হচ্ছে মানে কি তার উপর পরিবেশের প্রভাব পড়ছে, মানে পরিবেশও চেঞ্জ হচ্ছে। তো এগুলো জানাতে হবে আমাদেরকে শিক্ষার্থীদের। পরিবেশের পক্ষে ক্ষতিকারক এবং উপকারী বিষয় সম্পর্কে শেখা। তাহলে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কি কি আছে, যেমন আমরা যদি প্লাস্টিক দূষণ করি, প্রচণ্ড পরিমাণে প্লাস্টিক ব্যবহার করি, প্লাস্টিক রিসাইকেল না করি, প্লাস্টিক যদি চারিদিকে ফেলে দিই, তাহলে কি এটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক। উপকারী বিষয় কি, যেমন আমরা যদি সৌরশক্তি ব্যবহার করি, বায়ু শক্তি ব্যবহার করি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করি, এগুলো হচ্ছে উপকারী বিষয়। তাহলে এগুলো কি আমাদের শিক্ষার্থীদের জানাতে হবে। এবার অরণ্য, বনভূমি, জলসম্পদ সম্পর্কে সঠিক ধারণা। দেখো অরণ্য, ভূমি, জলসম্পদ এগুলো মানে কি, দেখো অরণ্য সম্বন্ধে যাতে ঠিকমতো জ্ঞান থাকে মানুষের, তাহলে শিক্ষার্থীরা কি করবে, অরণ্যকে রক্ষা করবে। অরণ্য ব্যাপারে জ্ঞান থাকলে তারা বিভিন্ন গাছপালা সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন ওই অরণ্যের কি কি উদ্ভিদ প্রাণী আছে তাদের সম্পর্কে জানবে, তাদের তাদের তারা রক্ষা করতে বেশি ভালো মতো সক্ষম হবে। দেখো শেষ পয়েন্ট বলেছে কি, পরিবেশ দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে ধারণা, মানে পরিবেশ দূষণ কিভাবে আটকানো যায় সে সম্পর্কে আমরা তাদের ধারণা দিতে, যাতে ভালো মতো ধারণা দিই, সেটাই হচ্ছে পরিবেশ বিদ্যার গুরুত্ব। তাহলে আমরা পরিবেশ বিদ্যার গুরুত্ব দেখলাম। এবার কি দেখবো, পরিবেশবিদ্যা বা ইভিএস পরিবেশবিদ্যা সংযুক্তি মানে কি, পরিবেশবিদ্যা কিভাবে অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা। তো দেখো কি বলেছে, প্রকৃতপক্ষে পরিবেশবিদ্যার পাঠ আলোচনা কোনো একক আলোচনা নয়, মানে পরিবেশবিদ্যা কোনো আলাদা করে কোনো একটা সাবজেক্ট না, ওটা কি, ওটা বিজ্ঞানের বিভিন্ন শাখা ও সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচনা এই বিষয়ে সঙ্গে সংযুক্ত রয়েছে। মানে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স বা বায়োলজি যদি বলো, আর সমাজ বিজ্ঞান মানে ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এগুলোও কিন্তু পরিবেশ বিদ্যার সঙ্গে সংযুক্ত। তাহলে পরিবেশ বিদ্যা কোনো একক কোনো সাবজেক্ট না। এবার দেখো কি বলেছে, পরিবেশ শিক্ষাক্ষেত্রে পরিবেশের সংযুক্তির ধারণা শিক্ষণ বিজ্ঞানের সাহায্যে, মানে কিভাবে আমরা সংযুক্তি ধারণাটাকে বোঝাবো, সবচেয়ে ভালো যেভাবে বোঝানো যায় সংযুক্তিটা, সেটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে। মানে পর্যবেক্ষণ, মানে বাচ্চাদেরকে বা শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ শিখিয়ে যে কিভাবে আমরা পর্যবেক্ষণ করে যে ওটা কিভাবে ভূগোলের সঙ্গে বা লাইফ সায়েন্সের সঙ্গে সংযুক্ত। আর কি আর বাকিগুলো কি আলোচনা মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে, পরীক্ষাগার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা যেতে পারে। মানে এইভাবে আমরা শিক্ষার্থীদের শেখাতে পারি। দেখো এবার পরিবেশের সঙ্গে তাহলে কি কি বিষয় সম্পর্ক আছে, দেখো পরিবেশ ও ভূগোল। দেখো আমরা পরিবেশ বিদ্যা বা ইভিএস চ্যাপ্টারের মধ্যে ভূগোলের অনেক পার্ট পড়ি, যেমন কোথায় ভূপ্রকৃতি কেমন, কোথায় কি ধরনের উদ্ভিদ জন্মায়, কোথায় জলবায়ু পরিবর্তন হচ্ছে বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানি, বা যেটা বলা হচ্ছে সোশিওলজিক্যাল জিওগ্রাফি, যেটা মানে সোশিওলজির পার্ট থেকে জিওগ্রাফির মধ্যে, ওটাও কিন্তু পরিবেশ বিদ্যারই অন্তর্গত। আমরা কিন্তু পরিবেশ বিদ্যার মধ্যে সব কিছুই পড়ি। এবার দেখো বলেছে পরিবেশ ও জীববিদ্যা, মানে জীববিদ্যা তো পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জীববিদ্যা না হলে পরিবেশ বিদ্যা আমরা পড়তে পারবো না। যেমন নাইট্রোজেন চক্র আমরা পড়ি, তারপর হচ্ছে ফসফরাস চক্র পড়ি, কার্বন চক্র, এগুলো সব কিন্তু জীববিদ্যার অংশ। তারপরে বিভিন্ন জীবাণু যে কিভাবে আমাদের সাহায্য করে, বা অপকারী জীবাণু, বা মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো সব জীববিদ্যার পার্ট। এগুলো পরিবেশ বিদ্যা আমরা পড়ি, তাই তো। তারপরে বিভিন্ন দূষণ, এগুলোও পরিবেশ বিদ্যার পার্ট, আর আবার জীববিদ্যারও পার্ট। পরিবেশ ও ভৌত বিজ্ঞান, দেখো ভৌত বিজ্ঞান মানে ফিজিক্স ও কেমিস্ট্রি, এটাও কিন্তু পরিবেশের পার্ট। কেমিস্ট্রি দেখতে গেলে তো কিভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পরিবেশের, মানে জৈব রাসায়নিক বিক্রিয়া, ওটা হচ্ছে পরিবেশ বিদ্যার আবার কেমিস্ট্রিরও পার্ট। আবার বিভিন্ন
ফেনোমেনা, ন্যাচারাল ফেনোমেনা, যেমন বিদ্যুৎ পড়া, তারপরে কিভাবে বৃষ্টি হচ্ছে, মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে, কি কেন কোনো জায়গায় বেশি গরম হয়, কোনো জায়গায় কম গরম, এগুলো সব ভৌত বিজ্ঞানের কিন্তু পার্ট। পরিবেশ ও ইতিহাস, দেখো পরিবেশবিদ্যার একটা পার্ট আছে, ওটা হচ্ছে যে আমরা পুরনো সম্পর্কে, যেমন যেটা বলতে পারি যে পুরনো সময় আমাদের পরিবেশ কেমন ছিল, তারপরে আগেকার সময়ে কিভাবে মানুষ জীবনযাপন করতো, এগুলো সব কিন্তু আমরা ইতিহাস থেকে পাই, আবার এটা পরিবেশবিদ্যারও একটা অংশ। তাহলে এটা সংযুক্তি বোঝা যাচ্ছে, এটা ইতিহাসের সঙ্গে পরিবেশ সংযুক্তি আছে একটা। পরিবেশ ও সম্পদ শাস্ত্র, সম্পদ শাস্ত্র মানে কি, যে সম্পদগুলো আমাদের আছে, যেমন পেট্রোলিয়াম, জ্বালানি, এগুলো সব তো সম্পদ। বিভিন্ন লোহা, তামা, এগুলো সম্পদ শাস্ত্রের মধ্যে পড়ে, বা এগুলো মেটালজির মধ্যেও পড়ে। তো সম্পদ শাস্ত্র, যেগুলো সম্পদ শাস্ত্র, কিভাবে আমরা এগুলো ব্যবহার করবো, সাস্টেনেবল ভাবে ব্যবহার করবো, যাতে পরবর্তী প্রজন্মের জন্য আমরা বাঁচিয়ে রাখতে পারি। কিভাবে আমরা আরো অন্যান্য শক্তির উৎস ব্যবহার করবো, যাতে এই সম্পদ যেগুলো আছে, যেমন হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম তো শেষ হয়ে যাচ্ছে, এককালে শেষ হয়েও যাবে, এবং দূষণ, এরা বেশি দূষণও করে। তাহলে সম্পদ শাস্ত্র সম্পর্কেও মানে সঙ্গেও পরিবেশে একটা নিবিড় সম্পর্ক আছে। এবার দেখো আমরা এই বিষয়টা যেটা পড়লাম, এটা খুব ছোট বিষয়, আমরা এই ছোট ছোট ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে এই বিষয়গুলোর ইভিএস পেডাগজির পার্টগুলো তোমাদেরকে বোঝাবো। তোমাদের সময়ও কম লাগবে এবং তোমাদের পড়াও হয়ে যাবে। দেখো পরিবেশবিদ্যা আলোচনা, আলোচনা কেমন আলোচনা, একক আলোচনা, বহুমুখী আলোচনা, দ্বিমুখী আলোচনা, এই দেখো এটা তোমরা বুঝতেই পারছো যে পরিবেশবিদ্যা আলোচনা এতটি বিষয়ের সঙ্গে যখন সম্পর্ক যুক্ত, তাহলে বহুমুখী আলোচনা হবে। এবার দেখো কি বলেছে, পরিবেশবিদ্যা আলোচনা মূল কেন্দ্রবিন্দু হলো কি। পরিবেশবিদ্যা আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি, বাস্তুতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু, পরিবেশের উপাদানের মূল কেন্দ্রবিন্দু, পারস্পরিক অন্তঃক্রিয়া মূল কেন্দ্রবিন্দু, সবগুলো কোনটা হবে। দেখো বাস্তুতন্ত্র পরিবেশে আমরা আলোচনা করি, পরিবেশের উপাদানও আলোচনা করি, পারস্পরিক অন্তঃক্রিয়া আলোচনা করি, তাহলে কি হবে অ্যান্সার, সবগুলোই হবে। তারপরে যে পরিবেশ সংযুক্তি বোঝা বলতে বোঝায়, পরিবেশ সংযুক্তি বলতে কি বোঝায়, পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে সংযুক্তি, অন্যান্য শাখার সঙ্গে সংযুক্তি, পরিবেশ প্রণালীর বিশ্লেষণ, এদের কোনোটি না। দেখো এটা তো খুবই সহজ, একটু আগে বললাম যে বিভিন্ন বিষয়ের সঙ্গে বা অন্যান্য শাখার সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক আছে, তাহলে এটা এটা নো ডাউট এটা কি হবে, অন্যান্য শাখার সঙ্গে সংযুক্তি। এবার দেখো পরের কোশ্চেন কি বলেছে, বহুতা উন্নতি, বহুতা বা বহুমুখী উন্নতি যেটা বলেছে, বহুতা উন্নতির পরিবেশের যে বিষয়গুলির সঙ্গে সংযুক্ত, কোন কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত, পরিবেশ সংরক্ষণ, সম্পদের সঠিক ব্যবহার, অপশন সি হচ্ছে এ ও বি, আর অপশন ডি হচ্ছে এদের কোনোটি নয়। তাহলে দেখো এটা বোঝা যাচ্ছে যে পরিবেশ সংরক্ষণ ও সম্পদের সঠিক ব্যবহার, এটা হচ্ছে, এটা দুটাই হচ্ছে বহুতা বিষয়গুলির মধ্যে পড়ছে, তাহলে এ ও বি হবে। এবার কি বলেছে, পরিবেশ সংযুক্তির ধারণা যে পদ্ধতির ব্যবহার করা হয়। দেখো পরিবেশ সংযুক্তির ধারণা, এটা আমি বলেছিলাম, এটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। পরিবেশ সংযোগ ধারণা পদ্ধতি কোন পদ্ধতি ব্যবহার করে, পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে সংযোগ ধারণা ব্যবহার করা হয়। পরিবেশ আলোচনায় যে বিষয়টি যুক্ত সেটি হলো কি, দেখো পরিবেশ আলোচনায় কোন বিষয়টি যুক্ত, সবটি, ভ্রমণ, পরিবেশ, পর্যবেক্ষণ, বিতর্ক সভা, সবগুলো, এটা সবগুলো হবে অ্যান্সার। তাহলে পরিবেশ আলোচনায় যে বিষয়টি যুক্ত হলো সেটি কি, সবগুলোই হবে। ভ্রমণের মাধ্যমে আমরা পরিবেশ আলোচনা করতে পারি, পর্যবেক্ষণ করে তো সংযুক্তিও করা যায়, আর বিতর্ক সভার মাধ্যমে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করতে পারি, আর এটা তার মানে সবগুলোই হবে। পরিবেশবিদ্যার আলোচনার মাধ্যমে যে বিষয়টি তুলে ধরা হয় সেটি হলো কি, দেখো পরিবেশবিদ্যার মাধ্যমে যে বিষয় তুলে ধরা কি, পরিবেশ জ্ঞান তুলে ধরা হয়, পরিবেশের সচেতনতা তুলে ধরা হয়, পরিবেশ বিধান তুলে ধরা, সবগুলো, তো সবগুলোই হবে। তো পরিবেশ বিদ্যা আলোচনার মাধ্যমে এই বিষয়টি সব বিষয়গুলো তুলে ধরা হয়, পরিবেশ সচেতনতা, পরিবেশ বেদন, পরিবেশ জ্ঞান, সবই তুলে ধরা হয়। এবার পরীক্ষার্থীর পরিবেশ পাঠে আগ্রহ বাড়াতে শ্রেণীকক্ষে যেটি করা উচিত তা হলো, মানে পরিবেশ পাঠে আমরা আগ্রহ বাড়াবো, কি করতে হবে, পরিবেশ সমস্যা সামনে তুলে ধরাতে হবে, এই সমস্যা আছে, তাহলে কি ওরা চিন্তিত হবে, আগ্রহ বাড়বে যে কিভাবে আমরা জানবো, কিভাবে এটা ঠিক করতে পারবো সমস্যাগুলো। আর কি, পরিবেশের বিভিন্ন ঘটনা তুলে ধরা, মানে পরিবেশে কি কি ঘটনা ঘটছে, ইন্টারেস্টিং ঘটনাগুলো, কিভাবে কিভাবে বাজ পড়ে, কিভাবে একটা গাছ জন্মায়, কিভাবে একটা বাস্তুতন্ত্র কাজ করে, এগুলো সব যদি আমরা জানাই তাদের ইন্টারেস্ট বাড়বে জিনিসটার মধ্যে, তাহলে এটা কি হবে, অপশন সি হবে। দেখো আজকের মতো এটুকুই, আজকে আমাদের এটা শেষ কোশ্চেন ছিল, তাহলে এইভাবে আমরা পরবর্তী ক্লাসগুলো করবো। আজকে থ্যাংক ইউ।